টাকা দিতে 1 মিনিট লাগে, কিন্তু ঠিক জায়গায় যদি না দেন সেটা 1 মিনিটেও চলে যাবে। একটা স্টেডি ব্যবসা, সেই সার্টিফাইড এক্সামসগুলো ক্লিয়ার করলে তার এক্সপার্ট পাওয়া যায়। রেজিস্টার্ড লোকের সঙ্গে কাজ করুন, আনরেজিস্টার্ড জায়গায় টাকা ট্রান্সফার করবেন না। ট্রান্সফার করার আগে ভেরিফাই করে নেবেন যে ওইটা ঠিক জায়গায় ট্রান্সফার হচ্ছে কিনা। দেখুন, ফ্রিতে নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, এরকম এই পৃথিবীতে কিছু ফ্রি নেই। নমস্কার, আজকাল.in-এর নতুন পডকাস্ট টাকা পয়সার প্যাঁচের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো শেয়ার ট্রেডিং নিয়ে। কম বেশি আমাদের সবারই কৌতূহল আছে ট্রেডিং সম্পর্কে, কারণ আমাদের অনেকের ধারণা শেয়ার ট্রেডিংয়ের মাধ্যমে খুব দ্রুত অনেক টাকা রোজগার করা যায় শেয়ার মার্কেট থেকে। কিন্তু এটা কতটা ঝুঁকিপূর্ণ আমরা অনেকেই হয়তো জানি না। টেকনিক্যাল অ্যানালিসিস কী, চার্ট অ্যানালিসিস কী, সেই সমস্ত জিনিস সম্পর্কে খুব কম ধারণা নিয়ে হয়তো আমরা অনেকে ট্রেডিংয়ে চলে আসি। সেই বিপদগুলো জানা, কী কী বিষয় থেকে সাবধান থাকবো সেটা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। সেগুলো আজ জানবো রানা চ্যাটার্জির কাছ থেকে, এসএমসি গ্লোবাল সিকিউরিটিজের রিজিওনাল ম্যানেজার। রানা, ট্রেডিং আমরা এখন রোজ শুনি, শেয়ার মার্কেট মানে শেয়ার মার্কেট ট্রেডিং। ট্রেডিং কে করবে এবং সেই ট্রেডিং করার আগে কোন জিনিসগুলো আমাকে জানতেই হবে? তার আগে আমি শেয়ার ট্রেডিং করলে আমার বিপদ হতে পারে, সেই জিনিসগুলো কি যেগুলো আমাকে জানতে হবে ট্রেডিং করার আগে? দেখো, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট একটা অনেক বড় জায়গা। শুধু ওটা আমি একটা শেয়ার কিনে রাখলাম আর ছেড়ে দিলাম, ও না আমি ওটার ওয়্যার অ্যাবাউটস জানি, না হি ইন্ডাস্ট্রির কী সিচুয়েশান জানি, এর বিনিময়ে ওটা শুধু বেড়ে যাবে, এরকম হয় না। ট্রেডিং এই পুরো সিচুয়েশানের একটা পার্ট। আজকে আমি ইনভেস্টমেন্ট করতে পারি, সেটা লং টার্ম হতে পারে। আমি ট্রেডিং করতে পারি, ট্রেডিংয়ের টাইপস আছে, ইন্ট্রাডে আছে, সুইং ট্রেডিং আছে, এগুলো একটা টাইপ হয় যেভাবে আমি করতে চাই। কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে তো টাকা কামানো। এখান থেকে আমি এটা একটা স্টেডি ব্যবসা। তো এবার ব্যবসা করবার জন্যে ভাবুন, আমি যদি আজকে একটা এডুকেশনের ব্যবসা করি, তাহলে আমাকে জানতে হবে যে কোর্স কী হবে, তার টিচার কে কে পড়াবে, তার এক্সপার্ট টিচার্স কে আছে, আমার পরীক্ষা নেবো কী করে, সে স্টুডেন্টদেরকে নলেজ প্রসেসটা তৈরি করবো কী করে। সিমিলারলি ট্রেডিংয়েও সেরকম ধরনের একটা প্রসেস। আপনি যখনই ট্রেডিংয়ের কথাটা উচ্চারণ করছেন, তাহলে নর্মাল ট্রেডিংয়ের ক্ষেত্রেও আপনি ভাবুন, আমি যদি পণ্য ট্রেডিং করি, আমি স্টক মার্কেট ট্রেডিংটা ছেড়ে দিলাম, আমি যদি নর্মাল ট্রেডিংয়ের একটা ব্যবসা করি, তাহলে আমাকে জানতে হবে যে আমি গুজরাট থেকে মাল তুললে আমার কম হবে না থেকে কম হবে, কোন সিচুয়েশানে আজকে এর দাম কম, তাহলে আমি এই মার্কেট থেকে তুলব। তাই জন্যে যখন স্টক মার্কেটে ট্রেডিং করতে হয়, তখন আমাদেরকে ভিউজ ক্লিয়ার থাকতে হবে যে আমি এক্স্যাক্টলি কোন সেক্টরে আজকে ট্রেড করব, কোন সেক্টর আজকে ভালো মনে হচ্ছে, কোন সেক্টরের আজকে ফ্লো বেশি আছে, কোন সেক্টরের ওপরে এমফেসাইজ বেশি আছে। আজকে একটা ট্রেডিংয়ের মধ্যে অনেক কিছু ইনক্লুডেড থাকে, যেমন তুমি বললে যে টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস। দেখো, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের বেসিসে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারি। একটা কোম্পানিকে গ্রো করতে টাইম লাগে। একটা কোম্পানিতে ইনভেস্ট করি, পয়সা লাগাই, ও টাইম নেয়, ডেভেলপ করে, প্রফিটেবিলিটি আনে, তারপরে একটা আমি রিটার্ন দেখতে পাই। সেই রিটার্নটা ইন টার্মস অফ শেয়ারের ভ্যালু ইনক্রিজ হতে পারে, আমি ডিভিডেন্টের ফর্মে হতে পারে, ভালো প্রফিট করে অনেক দিন ধরে প্রফিট করে আমাকে একটা বোনাস দিতে পারে। বিভিন্ন ধরনের একটা ইনভেস্টমেন্টের রিটার্ন একটা কোম্পানি একটা ইনভেস্টরকে দিতে পারে। কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি একটা টাইম বাঁধছি। একটা যদি ইন্ট্রাডে হয় তাহলে একটা শর্ট টার্ম, যদি আমি ওটাকে সুইং ট্রেডিংয়ে ভাবি যে আজকে আমি নিলাম, আমার মনে হচ্ছে এই সেক্টরটা বেটার আছে, আমাকে 1 সপ্তাহের মধ্যে, তো ইটস আ ভেরি টাইম পার্ট, যে 1 দিন হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, নট বিয়ন্ড এ ইয়ার। তাহলে ওটা ইনভেস্টমেন্টে হয়ে যাবে, লং টার্মে হয়ে যাবে। কিন্তু তার আগে যদি আমি কোনো স্টককে কেনা বেচা করে নিই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে অনেক জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। আর ইটস মোর অফ আ স্পেকুলেটিভ কাইন্ড, মানে আমি এটাকে স্পেকুলেট করবার চেষ্টা করছি যে কোনো একটা আমার নিউজ ফ্লোর জন্যে, যে আমি ভাবছি যে আজকে কোনো ডিসিশন এসছে গভর্নমেন্টের, সেই ক্ষেত্রে আমার কোন কোন স্টকের মধ্যে মুভমেন্ট হতে পারে, বা কোন কোন স্টকের মধ্যে ডাউনসাইড মুভমেন্ট হতে পারে। দেখো, শুধু কিনবো, ওপরে যাবে, বেচবো, ইটস নট অনলি ট্রেডিং।
মানে ট্রেডিংয়ের প্যাটার্নও আছে। আমি ক্যাশ মার্কেটে ট্রেড করছি, না আমি ডেরিভেটিভস মার্কেটে ট্রেড করছি, না অপশানে ট্রেড করছি। তো দেয়ার আর স্টেজেস, মানে ডিফারেন্ট সেগমেন্ট আছে, ওই সেগমেন্টগুলোতে আমি ট্রেড করছি। আর প্রত্যেকটার নিজস্ব একটা টাইপ আছে যেভাবে ট্রেড করলে আমি রোজগার করব বা আমি চেষ্টা করব। কিন্তু সবটাই করবার জন্যে, যে বললাম যে আমি যদি একটা ব্যবসা শুরু করি, যে 1 2 3 4 প্রায়োরিটি সেক্টরে আমাকে তৈরি করতে হবে নিজেকে একটা ব্যবসা করবার জন্য, সিমিলারলি ট্রেডিং করবার জন্য আমারও সেরকম এসওপি থাকতে হবে, যে আমার স্ট্যান্ডার্ড প্রসিজার কী হবে, যে আমি টেকনিক্যাল জানি, ইয়েস আমি এটা টেকনিক্যাল জানি, সেই বেসিসে করতে পারি। তো খুব খুব কঠিন ব্যাপার, একদমই ইজি নয়। এটাকে মানি মেকিং মেশিন নয়, যে আমি টাকা লাগালাম আর টাকা হয়ে গেল, এরকমও ব্যাপার নয়। কিন্তু হ্যাঁ, ট্রেডিং করে লোকেরা রোজগার করে, কিন্তু তার জন্যে অনেক এক্সপার্টাইজ লেভেল দরকার। এই যে এক্সপার্টাইজ লেভেলটার কথা বললে, মানে আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন ক্ষেত্রে যে ট্রেডিং নিয়ে প্রচুর অনলাইন কোর্স হয়, প্রচুর অনেকে অনেক বলে যে এই ট্রেডিংয়ের কোর্স শিখুন, শর্ট টার্ম কোর্স, সেটা শিখে আপনি ট্রেডিং করতে পারবেন। তো সেইগুলো কি মানুষ শিখতে পারে, নাকি কোনো বই পড়বে, বই আছে লিটারেচার বা কিছু, সেই বই পড়ে শিখতে পারে, নাকি কোর্স করে? কারণ এগুলোর তো তথাকথিত কোথাও কোনো কি পড়ানো হয় যে এখানে একটা পড়ানো হচ্ছে যে আপনি ট্রেডিং শিখলেন, সেই ট্রেডিংটা মানুষ শিখবে কোথা থেকে? স্টক মার্কেটের একটা মানে এটা দুঃখজনক ঘটনা, যে ভাবুন আপনি যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হন, তো আপনার একটা প্রসেস আছে হওয়ার। আপনি 12 করলেন, তারপরে একটা এন্ট্রান্স এক্সাম দিলেন, তারপরে আসলেন। আমাদের ক্ষেত্রে কি হয়, মানে যারা যারা স্টক মার্কেটে আছে মোস্টলি তারা বিকম গ্র্যাজুয়েট, মাস্টার্স, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, যারা ফাইন্যান্সিয়ালি পুরো ব্যাপারটা জানে, তারা এই মার্কেটে আছে। আমাদের NISM, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অনেক সার্টিফাইড এক্সামস হয়। সেই সার্টিফাইড এক্সামসগুলো ক্লিয়ার করলে তার এক্সপার্ট হওয়া যায়। যেমন NISM 16 আছে, NISM 8 আছে ডেরিভেটিভস মার্কেটের ব্যাপারে জানবার জন্যে, NISM 5A আছে যেটা মিউচুয়াল ফান্ডের জন্য দরকার। এই কোর্সেসগুলোকে ক্লিয়ার করলে তাকে আমরা ধরি যে সে একটা এক্সপার্টাইজ লেভেল ক্লিয়ারেন্স নিয়ে এসছে। সুতরাং নলেজ এইভাবে আসে। এবার যদি আপনি বলেন যে চার্ট প্যাটার্ন বোঝবার জন্যে, টেকনিক্যাল অ্যানালিসিস বোঝবার জন্যে বিভিন্ন ক্লাসেস হয়, সেই ক্লাসেস অ্যাটেন্ড করতে হয়, সেইটা করে ট্রেডিংয়ে কামানো যায়। এই যে ক্লাসেসগুলো নিয়ে আরেকটা জিনিসও চলে, সেটা হচ্ছে যে এই ট্রেডিং ক্লাসেস এবং ট্রেডিংয়ের টিপস, এবং সেই টিপসগুলো এমনভাবে আমাদের কাছে অনেক সময় আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এইসব চ্যানেলের মাধ্যমে, যে মানুষকে একদম এমন একটা প্রলোভন দেখানো হয় যে আপনি প্র্যাকটিক্যালি
আচ্ছা, ট্রেডিংয়েরও অন্য ধরন আছে। একটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং আর আরেকটি ডেলিভারি ট্রেডিং। তো এই দুটোর মধ্যে কি পার্থক্য? দেখুন, এ তো নেম ডিফাইন্স। ইন্ট্রাডে ট্রেডিং মানে আপনাকে মার্কেট শুরু হওয়া থেকে নিয়ে শেষ হওয়া অবধি আপনাকে হয় স্কোয়ার আপ করতে হবে। তো যদি আমার এটা একদম পুরো টাইম বার্ড, আপনার 5.5 ঘন্টার মার্কেট, আপনি ওই টাইমের মধ্যে আপনার যদি টার্গেটেড প্রাইস আসে আপনি কেটে বেরিয়ে যাবেন। যদি আপনার একটা স্টিপুলেটেড স্টপ লস থাকে, যদি সেটা হিট করে তাহলে আপনি বেরিয়ে যাবেন। আর এটা টাইমিংয়ের উপরে ডিপেন্ড করে যে আমি কিভাবে এটাকে প্লেস করছি। কোনো একটা স্টক 100 টাকা দাম আছে, আমার টার্গেট যে আজকে ইন্টারডেতে 105 টাকা হবে বা 6 টাকা হবে, আমি সেই বুঝে ইনভেস্ট করেছি। বা 110 টাকা, এইভাবে বুঝি যে 110 টাকা হওয়ার আমার টার্গেট আছে, আর তলায় আমার যদি 95 টাকা হয় আমি বেরোবো। সেটা ইন্টারডেতে করতে হবে। এবার দেখা গেল যে কোনো ক্রমে দুটোই হলো না, দুটো প্রবাবিলিটি ক্লিক করলো না। এবার হয় আমি আমার ফেভারে কিছুটা পয়েন্টস এগিয়ে আছি বা আমার এগেনস্টে আছে, তাহলেও আমাকে সেটা কেটে বেরোতে হবে। এটা পুরোপুরি স্পেকুলেটিভ ট্রেড বলা যেতে পারে। আর ডেলিভারি ট্রেডিং মানে আপনি নিচ্ছেন ওটাকে, আপনি ডেলিভারি দিচ্ছেন, আপনি স্টকটাকে হোল্ড করছেন। এবার এটা কোনো টাইম বার্ড নয় যে আপনার কালকেই বেচবেন, পরশু বেচবেন, বা 1 মাস পরে বেচবেন, 6 মাস পরে বেচবেন। আপনার মাইন্ডসেট আছে যে আপনি কত দিনে বেচবেন বা কত টাকায় বেচবেন। সেই যে টার্গেটেড একটা প্রাইস আছে, সেই প্রাইস গেলেই আপনি বেচবেন। বা এটা যদি ডাউনসাইড হয়, আপনার এগেনস্টে যায়, তাহলে সেই জায়গায় আমি বেরিয়ে যাব। সেই টার্গেটটা একটু বড় হয়। যেমন 100 টাকার শেয়ারটা আমি ভেবে রেখেছি যে এই কোম্পানির গ্রোথ আসছে, নতুন টেকনোলজি নিয়ে এসছে, তাহলে আমি একটা লঙ্গার টার্ম এটাকে ইউজ করব, লঙ্গার টার্ম আমি ডেলিভারিতে রাখবো। যা যা আমার ম্যানিফেস্টেশন ছিল কোম্পানিটার, সেগুলোকে ইমপ্লিমেন্ট করছি আর আমার গ্রোথটা দেখতে পাচ্ছি, তাহলে সেটাকে আমি ডেলিভারিতে রেখে দিয়ে লং টার্ম ইউজ করব। তো সেইটার কোনো টাইম বার নেই। কিন্তু ইন্ট্রাডেতে আপনাকে উইদিন দ্য ডে করতে হবে, ইন্টারডে করতে হবে। আচ্ছা, এই যে মানে যে কারণে লোকে এই দিকে আকৃষ্ট হচ্ছে ট্রেডিংয়ের, সেটা অপশনস ট্রেডিং হোক, ফিউচার্স ট্রেডিং হোক, সেটা হচ্ছে যে খুব কম সময়ে আমি অনেকটা টাকা মার্কেট থেকে রোজগার করতে পারি। এটা ছাড়া তো আর কোনো দ্বিতীয় কারণ নেই, এটা সিম্পল একটাই কারণ। এই যে বিষয়টা, এইটা কি মানে কোনোভাবে শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত, মানে আমরা কি চাইছি যে মানুষ বেশি করে ট্রেডিং করুক? মানে কারণ এখানে যেরকম হাই রিস্ক হাই রিওয়ার্ড, মানে আমি অনেকটা টাকা একদিনে খুইয়েও ফেলতে পারি, আবার অনেকটা টাকা একদিনে রোজগারও করে ফেলতে পারি। এইটার মধ্যে একটা লটারির টিকিট কাটার মতন ব্যাপার। না, একদম লটারির টিকিট বলা যায় না, কেননা ওটাতে আপনি একটা টিকিট কেটে নিলেন, নাম্বার না আসার চান্সেস খুব বেশি থাকে, কেননা জিতবে তো 4-5টা লোকই। কিন্তু যদি আমি এটাকে মানে অ্যাপেল টু অরেঞ্জ আমি কম্প্যারিজন করতে পারি না। আমাকে কম্প্যারিজন করতে হলে ওইভাবেই করতে হবে। ট্রেডিংয়ের মধ্যে অনেক অনেক ক্যালকুলেশনস আছে। যদি আমার ক্যালকুলেশনসগুলো রাইট হয়, তাহলে আমি ট্রেডিংয়েও গেম করব। কিন্তু রিস্ক রিওয়ার্ড দুটো আমাকে চেক করতে হবে, যে আমার কত রিস্ক নিচ্ছি আর তার এগেনস্টে কত রিওয়ার্ড আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট, যাতে আমার মূলধন যেটাকে বলা হয়, যেটা আমার ক্যাপিটাল নিয়ে আমি ব্যবসা করছি, যাতে ওই ক্যাপিটালটা এফেক্টেড না হয়, বা এফেক্টেড হলে কতটা এফেক্টেড হলে আমি আবার রিগেন করতে পারবো। তো ট্রেডিংয়ে এই জিনিসগুলোকে খুব প্রায়োরিটাইজ করা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, একটা জিনিস এর সাথে কিছুটা রিলেটেড, সেটা হচ্ছে জাস্ট মানে সবার জানার জন্য, যে আমরা প্রচুর দেখি তো, মূলত সেটা সোশ্যাল মিডিয়াতে, যে এবং সেখানে সমস্ত স্ক্রিনশট নিয়ে তারা শেয়ার করেন যে একদিনে কত টাকা সে প্রফিট করে ফেলেছে, এবং এইটা দেখেই আকর্ষণটা আরও বৃদ্ধি পায় এটার, যে আমিও করব, আমারও এরম হবে। যতজন মার্কেটে ট্রেডিং করেন, মানে এরকম জানি না কোনো তথ্য আছে কি না, যে মার্কেটে যতজন ট্রেডিং করেন, আমি ইন্ডিয়ার শেয়ার বাজারের কথা বলছি, তার মধ্যে ইন্ট্রাডে ট্রেডিং করে সত্যিকারে যদি 100 জন ট্রেডিং করেন, কতজন প্রফিট আলটিমেটলি করেন আর কতজন লস করেন? মানে এরকম কি কোনো তথ্য আছে অন অ্যান অ্যাভারেজ ইন্ডিয়ান মার্কেটে? দেখুন, যদি স্পেকুলেশনে অনেক টাকা হতো, তাহলে ইনভেস্টমেন্টের দরকার হতো না। কেননা আলটিমেট যদি আমার টাকা কামানোটাই মূল মন্ত্র হয়,
তাহলে আমি এতদিন ওয়েট করব কেন? আমি যদি আজকেরটা আজকেই পেয়ে যাই তাহলে আমার 1 বছর 1.5 বছর আমার দরকার কি? আমি হয়তো আমার এক্সপেকটেশন আছে কোনো একটা ইনভেস্টমেন্ট আমার 30% গ্রো করবে, আর আমি 3 মাসে 10% করে আমি গেন করে নিলাম ট্রেডিংয়ে, তো 30% তো আমি বানাতেই পারলাম। এইখানে আসে যে ট্রেডিং যেহেতু স্পেকুলেটিভ মেকানিজম একটা, সেই ক্ষেত্রে লসেস আর অলসো দেয়ার। সুতরাং এটা একদম কোনো ম্যাজিক নয় যে আমি ট্রেডিংয়ে প্রত্যেকবারই আমার কারেক্ট হবে। তো লসটাকে মাথায়ও রাখতে হবে, ট্রেডিংয়ের প্রফিটটাকে ক্যালকুলেটও করতে হবে। এরকম কোনো সমীক্ষা নেই যে কত লোক ট্রেডিংয়ে লস করে, কিন্তু অপশনস ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি ইন পার্টিকুলার বলতে চাই যে সেবির এখন একটা নড আসে যে আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে ট্রেড করেন তাহলে প্ল্যাটফর্ম এন্টার করতেই বলে যে 90% লসেস আছে স্পেকুলেটিভ ইয়েতে, অপশন ট্রেডিংয়ে। এই একটা স্ট্যাটুটরি ওয়ার্নিং দেওয়া হয়। তো এটাকে যখন গভর্নমেন্ট এটাকে এইভাবে দিচ্ছে তাহলে এটাকেই ডেটা মেনে নেওয়া যেতে পারে যে লসেস ম্যাক্সিমাম, লসেসটাই বেশি। হ্যাঁ। এর পরিপ্রেক্ষিতেই আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমি যদি মানে একটা যেরকম পড়াশোনার ক্ষেত্রে আমরা করে থাকি যে আমাদের প্রথমে মাধ্যমিক পাস করতে হয়, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর গ্র্যাজুয়েশন, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন, তারপর পিএইচডি, মানে এটা তো ধাপ। শিক্ষা যত এগোচ্ছি আমার তত ডিটেল ইনডেপথ আমি শিখছি। শেয়ার মার্কেটে আমি একজন শুরু করলাম কাজ, আমি এখানে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট শুরু করলাম, সেখান থেকে আমার একটা টাকা উপার্জন করব। আমি যদি ওই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ওইভাবে দেখি, তাহলে প্রথমে এসে আমি কি শুরু করব? প্রথমে এসে আমার কি কোনটা শুরু করা উচিত? তারপর সেটা শিখে বুঝে নিয়ে আরও এক ধাপ এগিয়ে তারপর এইটা, তারপর এরম কি কোনো একটা মানে একটা কি রোড ম্যাপ আছে যে একজন ব্যক্তি সে এই রোড ম্যাপটা ফলো করবে? দেখুন, একটা ফেমাস স্টোরি আছে যে কোনো এক বাস্কেটবল প্লেয়ার, রাশিয়ান বাস্কেটবল প্লেয়ার, ও নিজের পোর্টফোলিওকে অলমোস্ট 3 বছরে 3 টাইমস 4 টাইমস করে ফেলেছিল। তো এটা যেহেতু একটা আউট অফ দ্য বক্স সিচুয়েশান যে একটা বাস্কেটবল প্লেয়ার ইনভেস্টমেন্টের এত পটু নয়, সে যদি একটা এত বড় টাকা করতে পারে, তো হোয়াট ওয়াজ দ্য লজিক বিহাইন্ড ইট? তো ওকে তখন কোয়েশ্চেন করা হয় যে আপনি কি থিওরিতে ইনভেস্টমেন্ট করেন যাতে আপনার টাকা এত টাকা বেড়েছে? তো ও বললো যে দেখো, আমি ফার্স্ট তো খুঁজি যে কোন কোম্পানি মনোপলিস্টিক ব্যবসা করে, যার কম্পিটিটার্স নেই বা কম। সেকেন্ড, যে সেই কোম্পানিতে যেন কোনো ডেট না থাকে, কোনো ধার না থাকে, ও কারোর থেকে বিরাট ধার নিয়ে বসে আছে, এরকম কোম্পানি যাতে না হয়। আর এরকম আরও 2-3টে ফরম্যাট চেক করি, সেই বেসিসে আমি ইনভেস্ট করি। তো এরকম না কোনো স্টেজেস অফ ইনভেস্টমেন্ট নেই। যদি আমার এক্সপার্টাইজ হয়ে যায় তাহলে আমি 5টা স্টকের এক্সপার্ট হয়েও যে টাকা এক্সপেক্ট করছি তার অনেক বেশি টাকা আমি রোজগার করতে পারি, শুধু 5টা স্টকের যদি এক্সপার্টাইজ আমার কাছে থাকে। আমার এরকম দরকার নেই 4,500-5 হাজার স্টক, তার থেকেও বেশি এখন লিস্টেড আছে স্টক মার্কেটে। আমাকে এতগুলো স্টকের জানকার হতে হবে না, বা আমাকে ডেরিভেটিভস মার্কেট থেকে রোজগার করতে হবে না, বা আমাকে অপশনস করে পয়সা রোজগার করতে হবে না। মানে আমি যদি কোনো জিনিসের এক্সপার্টাইজ ক্রিয়েট করতে লাগি আর সেইটা যদি আমার কার্যক্ষেত্রে লাগে যেখান থেকে আমি রোজগার করছি, আমার মনে হয় নতুন করে এক্সপেরিমেন্ট করে অন্য কিছু করার দরকার লাগে না। মানে মূল ব্যাপারটা তো আর্নিংটাকে যদি আমি ওইভাবে করতে পারছি, তো স্টিক টু দ্য প্রিন্সিপালস থাকাটাই বেটার। বেশ। আর আমি ট্রেডিং করছি, আমার মিউচুয়াল ফান্ডও আছে, আবার আমি ডাইরেক্ট স্টক মার্কেটে আমি এসে কিছু স্টকও কেনা আছে, মানে আমি ডাইরেক্ট ইকুইটিতেও কেনা আছে, মিউচুয়াল ফান্ডও আছে, আবার ট্রেডিংও করছি। এটা কি সম্ভব একটা মানুষের পক্ষে করা, নাকি ইটস বেটার যে আমি যে কোনো একটা কাজ করব? না, এ তো ওয়ারেন বাফেটের কথাই আছে না, ডোন্ট পুট অল দ্য এগস ইন দ্য সেম বাস্কেট। তো আপনি বাস্কেটটাকে সবসময় চেঞ্জ করুন। আপনার এরকম নয়, আপনার ক্ষেত্রে ভুল হতে পারে, কিন্তু যেখানে এসআইপি করেছেন সেই ফান্ড ম্যানেজারের ভুল হচ্ছে না, সে নিজের রিটার্নসগুলো ঠিক দিয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে এখন সম্প্রতিকালে দেখবেন যে সোনার রূপো নিয়ে খুব আলোড়ন হয়েছে।
যেহেতু রুপোর দামটা বেড়েছে বা সোনার দামও একটা হায়ার সাইডে গেছে, এবার এগুলোতে যদি ইনভেস্ট করতে চায়, এবার এটাও একটা ইনভেস্টমেন্ট প্যাটার্ন, সে সোনাতেও করতে পারে। এবার কোশ্চেন আসে যে যদি আমি সোনার রূপোতে ইনভেস্ট করি, আমি কি তাহলে সোনার বাট কিনবো বা রূপোর কিছু একটা কিনে রাখবো বাড়িতে? দেখুন, ফিজিক্যাল হ্যান্ডেল করা টাফ। এখন ই গোল্ড এসে গেছে, আপনি ইটিএফ কিনতে পারেন, যে কোনো ইটিএফ কিনে আপনি সেইভাবে আপনার নিজের পোর্টফোলিওকে ম্যানেজ করতেই পারেন। তো এটা খুব দরকার যে আপনি কিভাবে আপনার পোর্টফোলিওকে, অপরচুনিটি যেখানে ক্রিয়েট হচ্ছে সেখানে ঢুকছেন, আপনি ডাইভার্সিফাই করছেন, আপনি সিকিউরিটি দেখছেন, আপনি রিস্ক ম্যানেজ করছেন। তো এই সব কটা যদি ঠিকঠাকভাবে থাকে, তাহলে আই সাপোজ ইয়োর ফিউচার ইজ ব্রাইট। ট্রেডিং নিয়ে কি ধরনের ফ্রড তোমাদের নজরে আসে, এবং কেউ ট্রেডিং করছে তাকে কোন কোন বিষয়ে সাবধান থাকা উচিত? দেখো, ট্রেডিং করছে একটা রেজিস্টার্ড স্টক ব্রোকারের সাথে, একটা জেনুইন কোম্পানির সাথে, সেটা একটা আলাদা দিক। আর একটা যেটা যেটা ফ্রডের কথা বললে, সেটা কি হয় যে এখন সম্প্রতিকালে দেখা যাচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলে অনেক অ্যাড আসে যে আপনি একটা কাজ করুন, এখানে এখানে ক্লিক করুন, এই ক্লিক করলে আমি অমুক কোম্পানির সিইও, আমি অমুক কোম্পানির ডাইরেক্টর, আমি আপনাকে টিপস দেবো, আপনাকে সাপোর্ট করব, আপনি এইভাবে টাকা বানাতে পারবেন। আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়, আপনি ওই লিঙ্কে ক্লিক করেন, আর একদম সিমিলার একটা অ্যাপস আপনার কাছে চলে আসে, যে অ্যাপস দিয়ে আপনি কেনাবেচা করতে পারেন। কিন্তু এইগুলো না, এগুলো পুরোপুরি ফ্রড। মানে যখন আমি এটা এর আগের এপিসোডেও বলেছি বা এখনও বলছি, যখন আপনি অ্যাকাউন্ট করেন একটা সেবি রেজিস্টার্ড স্টক ব্রোকারের সাথে, তাদের একটা ফর্মালিটিস আছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারেক্ট আছে। আপনি যখন ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করেন, আপনি কেনবার জন্য কিছু টাকা ট্রান্সফার করলেন, সেটা চেক করে নেওয়া যে সেটা যে কোম্পানির সাথে আমি রেজিস্টার্ড আছি সেই কোম্পানির অ্যাকাউন্ট কিনা। যদি কোনো ক্যাচিং পয়েন্ট থাকে, কাস্টমার কেয়ার থাকে, তার থেকে একটা ক্রস ভেরিফাই করে নেওয়া। দেখুন, টাকা দিতে 1 মিনিট লাগে, কিন্তু ঠিক জায়গায় যদি না দেন, সেটা 1 মিনিটেও চলে যাবে। সুতরাং এই কোনো প্রলোভনে পা দেবেন না। কোনো জায়গায় এরকম কিছু হয় না যে টেলিগ্রাম চ্যানেলে কোনো একটা কোম্পানির ডাইরেক্টর, কোনো একটা কোম্পানির মালিক এসে আপনাকে ভালো ভালো টিপস দিয়ে অনেক টাকা রোজগার করে দেবে। এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিজার। আমি বারবার করে বলি যে আপনারা যখন ইনভেস্ট করবেন, কোনো ডাইরেক্টর আপনাকে সাপোর্ট করতে আসবে না। রিসার্চ ডিপার্টমেন্ট থাকে, তারা আপনাকে সাজেশন দেয় যে কোন স্টকটা কিনতে পারেন, কোন স্টক বেচতে পারেন, কোন সেক্টরে ভালো হতে পারে, কোন সেক্টরে খারাপ হতে পারে। কোনো ডাইরেক্টর, কোনো সিইও কোনো টেলিগ্রাম চ্যানেলে এসে এটা বলে না যে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হন, আমি এই করে দেবো, আপনাকে এইভাবে প্রফিট দেবো। তো আমার সব যারা এই পডকাস্ট দেখছেন, সবার কাছে একটা রিকোয়েস্ট, যে রেজিস্টার্ড লোকের সঙ্গে কাজ করুন, আনরেজিস্টার্ড জায়গায় টাকা ট্রান্সফার করবেন না। ট্রান্সফার করার আগে ভেরিফাই করে নেবেন যে ওইটা ঠিক জায়গায় ট্রান্সফার হচ্ছে কিনা, ঠিক সঠিক লোককে দিচ্ছেন কিনা, আর যে অ্যাপস ইউজ করছেন সেটা জেনুইন অ্যাপস কিনা। অনেক ক্লোনিং অ্যাপস এসে গেছে, এআই আসার পর থেকে অনেক চেঞ্জেস এসে গেছে, আপনি চেক করতে পারবেন। আপনি কাস্টমার কেয়ারের সাপোর্ট নিন। প্রত্যেকটা স্টক ব্রোকিং কোম্পানির নিজস্ব কাস্টমার কেয়ার সাপোর্ট ডিপার্টমেন্ট আছে, যাদের সঙ্গে আপনারা কথা বলে বা অনলাইন বা ইমেল করে আপনারা পুরোটা জানতে পারবেন। আপনারা কোনো দিনও আননোন একটা অবিশ্বাসকর প্রফিটের পেছনে ছুটবেন না। এই সংক্রান্ত এটারই রিলেটেড, এক তো এই ধরনের ফ্রড, আরেকটা হচ্ছে সেটাকে কিভাবে ফ্রড বলা যায় কিনা জানি না, সেটা হলো রেকমেন্ডেশন। এবং সেই রেকমেন্ডেশনটাও আসে মূলত এই প্রাইভেটলি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা এতে, যে কালকের জন্য 3টে রেকমেন্ডেশন আমি পাঠাবো। সেটা একটা ট্রেডিংয়ের রেকমেন্ডেশন, 2টো স্টকের রেকমেন্ডেশন। আপনি এইটা করলে, এই স্টকে ইনভেস্ট করলে এখন এত টাকায় এটা ট্রেড করছে, এখানে কিনে এখানে বেচে দেবেন। আর ট্রেডিংয়ের ক্ষেত্রেও এরকম একটা রেকমেন্ডেশন, এই রেকমেন্ডেশন আসছে, এবং এই রেকমেন্ডেশনগুলো কিন্তু দেয়া হচ্ছে টাকার বিনিময়ে, বিনা পয়সাতেও নয়। মানে মানুষকে কিন্তু পয়সা দিতে হয় ওই সাবস্ক্রিপশন পেতে, টেলিগ্রাম চ্যানেলের বা ওই সব জায়গায় কোনো একটা সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ মডেলে কাজ করে, এবং সে রেকমেন্ডেশন পাঠিয়ে দেয়। এবং লোকে কিন্তু প্রায় চোখ বুঝে সেই রেকমেন্ডেশনগুলো ফলো করে, চোখ বুঝে। এটা কতটা নিরাপদ? দেখুন, যদি এই রেকমেন্ডেশন কোনো স্পেসিফিক কোম্পানির
কোনো রিকমেন্ডেড রিসার্চ অ্যানালিস্ট করছে যেটার আপনি whereabouts জানেন, যার আপনি সোশ্যাল মিডিয়াতে গুগলে বা কোথাও গিয়ে সার্চ করে আপনি ডিটেলস পাচ্ছেন, আপনি জানেন, তাহলে এই রিকমেন্ডেশনগুলো নেওয়া যেতে পারে। এরকম না যে যা সাবস্ক্রাইব হচ্ছে সবটাই ফ্রড। অনেক অনেক কারেক্ট চ্যানেলস আছে যারা সাবস্ক্রিপশন নেয় এবং গুড সাজেশনস প্রোভাইড করে। ইভেন কোম্পানি লাইক আস আমরাও করে থাকি। কিন্তু এটা যেহেতু আমাদের একটা রিসার্চ ডিপার্টমেন্ট আছে, তার রিকমেন্ডেড লোক আছে, উই আর সেবি সার্টিফাইড পিপল, আমরা সেইখান থেকে রিকমেন্ডেশন দিই এবং সেই রিকমেন্ডেশনের ওপরে কাজ করে লোকেরা একটা লেজিটমেট টাকার রিটার্ন পেতে পারে। কিন্তু রিটার্নে কোনো গ্যারেন্টি নেই। এটা হতে পারে যে আমার সাজেশনসগুলো কারেক্ট হতে পারে, এবার সেই সাজেশনের ওপরে কাজ করা যেতে পারে। কিন্তু আপনাকে বাঁচতে হবে যে যে আপনাকে কোনো একটা স্টককে বলে দিচ্ছে যে এটা কালকে এত হয়ে যাবে, 4 দিন পরে এত হয়ে যাবে, আপনি কিনে রাখুন, এত পয়সা হবে। দেখুন, ফ্রিতে নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। এরকম এই পৃথিবীতে কিছু ফ্রি নেই, সব কিছুর সঙ্গে প্রাইস অ্যাটাচ আছে। কেউ আপনাকে হঠাৎ করে বড়লোক করবার জন্যে কেউ একটা টেলিগ্রাম চ্যানেল দেবে না, তার কিছু নিজস্ব স্বার্থ থাকে, সেগুলো দিয়ে দেয়। আপনি যখন সাবস্ক্রিপশন নিচ্ছে একটা লেজিটমেট লোকের থেকে, যিনি সেবি সার্টিফাইড, যার কাছে প্রপার ডকুমেন্টেশন আছে আপনাকে সাজেশন দেওয়ার মতন, সে নিজের মতন অ্যানালিসিস করে একটা জিনিসকে প্রেজেন্ট করে, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট। সেই ব্যাপারে আপনারা যুক্ত হন, ঠিক আছে। আর যদি না বুঝতে পারেন, কখনো যাবেন না। আর এই ভাঁওতায় পড়বেন না যে টেলিগ্রাম চ্যানেলে আপনার জন্য কোনো রিকমেন্ডেশন আসবে ফ্রি অফ কস্ট, যেটা আপনাকে পয়সা দিয়ে যাবে। সবসময় অ্যাভয়েড করবেন যাকে চেনেন না, জানেন না, বুঝতে পারছেন না, এরকম ধরনের অনেক। এখন আর একটা জিনিস ওয়ার্ড ইউজ হয়, ইনস্টিটিউশনাল বাইং। ইনস্টিটিউশনাল বাইং বলে এরকম কিছু নেই। আমরা আপনার জন্য ইনস্টিটিউশনাল স্টক কিনে দেবো এরকম কিছু নেই। যা নর্মাল স্টকের প্রসিজার আছে সেইভাবেই হয়। সুতরাং এই প্রলোভনে পা দেবেন না, একদম অ্যাভয়েড করবেন। আর টাকা তো ট্রান্সফার করবেন না, করবার আগে জাজ করে নেবেন যে অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন, কোন অ্যাকাউন্ট, কোথাকার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা জেনুইন কিনা, সবটা চেক করে করবেন। ধন্যবাদ রানা। আজকে আমাদের এই এপিসোড এই অবধি। আশা করি ট্রেডিং সম্পর্কে কিছু ধারণা আমাদের তৈরি হলো, কিছু ভুল ধারণা আমাদের কাটলো এবং কিছু সাবধানতার কথাও আমরা শুনলাম। দেখা হবে আগামী এপিসোডে। ট্রেডিং সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা আগামী দিনে আমরা টাকা পয়সার প্যাঁচে অন্য কোন বিষয় নিয়ে কথা বলবো সেটা নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার।